নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প ভৈরবপুরের অমাবস্যা। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প ভৈরবপুরের অমাবস্যা। বটগাছের তলায় অন্ধকারে একজন বসেছিল। তার সামনে জ্বলতে থাকা আগুনে দেখা যায় উল্টো দিকে বসে রয়েছে বেশ কয়েকজন। একটা চাপা নিস্তব্ধতা ভাব চারপাশে ছড়িয়ে থাকলেও বাতাসের শোঁ শোঁ শব্দ মাঝে মাঝে শোনা যাচ্ছিল। যে লোকটা একা বসেছিল তার দিকে নজর পড়লে দেখা যায় তার পরনে লাল রঙের কাপড়, মাথায় লাল রঙের কিসের যেন দগদগে লম্বা তিনটে দাগ। একবার অদ্ভুত গলায় সামনের লোকগুলোর দিকে তাকিয়ে সে বলল, এখনো ভেবে দেখো, আমি যাকে আনতে চলেছি সে কিন্তু অতি সাধারণ কেউ নয়। তোদের এই গ্রামে যা হয়ে চলেছে তা থেকে তোদের সকলকে মুক্ত করে দেবে, কিন্তু তার বিনিময়ে প্রতি মাসের অমাবস্যার রাতে এই গাছের তলায় রক্ত দিতে হবে। কিন্তু সাধু বাবা, শুধু রক্ত দিতে হবে? আমাদের কোনো ক্ষতি হবে না তো? ওরে বেটা, তোদের ক্ষতি হবে কেন? তোদের ক্ষতি করার জন্য আমি কিছু করব না। তোদের বাঁচানোর চেষ্টা আমি করছি। কোনো মানুষের রক্ত দিতে হবে না, শুধু যে কোনো প্রাণীর রক্ত দিলেই হবে। এই যেমন হাঁস, মুরগি, ছাগল, যা খুশি। কিন্তু সাবধান, আবার একটা কথা ভালো করে মনে রাখবি। আগুনের শিখা সাধুর চোখে যেন এবার জল জল করে জ্বলে উঠল। সাধুর মুখের লম্বা দাড়ি বুকের কাছ পর্যন্ত এসে নেমেছে। মাথায় চুলের জটা, তার চোখ লাল হয়ে গেছে। মুখে অজস্র বলি রেখা। এখানে ওখানে চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। সাধুর গলার স্বর কেমন ফ্যাস ফ্যাসে হয়ে গেল। চারপাশের অন্ধকারটুকু যেন প্রাণপণে সেই আলোটার উপর চেপে বসতে চাইছে। আকাশে আলোর চিহ্ন মাত্র নেই। আজ অমাবস্যা। যারা 4-5 জন মতো এসেছিল তারা ভয়ে ভয়ে একদম কাছাকাছি ঘেঁষে দাঁড়িয়েছে। দূর থেকে শিয়াল ডেকে উঠেছিল। সামনের লোকটা আবার বলল, সাধু বাবা, বললেন না তো কি কথা মনে রাখতে হবে? আজ থেকে যতদিন পর্যন্ত এই গ্রামে মানুষ থাকবে ততদিন এই বট গাছের গায়ে প্রতি অমাবস্যার রাতে একবার করে রক্ত মাখতে হবে। যাকে বলি দিবি তার শরীরের সমস্ত অংশ যেন এই বট গাছের তলাতেই থাকে। সেই রাতে তোরা কেউ গাছের তলায় আর আসবি না। বলি দিয়ে ফেরার সময় পেছনে ঘুরে তাকাবি না। আর সাবধান, অমাবস্যার রাতে এখানে বলি দেওয়ার সময় যেন কোনোভাবেই কোনো মানুষের রক্ত গাছের গায়ে না পড়ে। মানুষের রক্ত গাছের গায়ে পড়লে কি হবে সাধু বাবা? সাধু এবার প্রায় চিৎকার করে উঠল। তার পাশেই একটা মাটির পাত্রে রাখা কি যেন একটা আগুনের মধ্যে ছুঁড়ে দিয়ে বলল, সর্বনাশ, সর্বনাশ! একবার যদি এই গাছের গায়ে মানুষের রক্ত লাগে, একবার যদি সে মানুষের রক্তের স্বাদ পায়, তাহলে প্রতিদিন অমাবস্যায় তাকে মানুষ বলি দিতে হবে। তখন মানুষের রক্ত ছাড়া আর কিছু মুখে ভালো লাগবে না তার। বলি দিতে হবে, এক কোপে মাথাটা আলাদা করে দিতে হবে, বুঝলি? সামনে বসে থাকা 5 জন লোকের মধ্যে একজনের মাথায় একটা কাপড় জড়িয়ে রাখা। মনে হলো সে এই 5 জনের মধ্যে প্রধান গোছের কিছু একটা। এবার সে বলল, গ্রামে যা হয়ে চলেছে তাতে গোটা গ্রাম এমনিতেই মরে উজাড় হয়ে যাবে। এখানে ওখানে মরা পড়ে আছে, মরা পুড়িয়ে শেষ করে উঠতে পারছি না। এভাবে গ্রাম এমনিতেই ফাঁকা হয়ে যাবে।
সাধু বাবা, আপনি যা করার করুন। অমাবস্যায় আমরা একটা করে মুরগি কিংবা ছাগল এই গাছের তলায় বলি দেব। সাধু বাবার মুখে হাসি ফুটে উঠল। আরো দুবার বেশ কিছু সাবধানবাণী মনে করিয়ে দিয়ে ওদের 5 জনকে গাছের তলা থেকে বেশ খানিকটা দূরে সরে যেতে বলল। সেই সাধু তারপর যজ্ঞের আগুনের ভেতর থেকে একটা অর্ধেক পোড়া কাঠ তুলে নিয়ে সেই কাঠটা দিয়ে গাছের পায়ে কি যেন একটা চিহ্ন আঁকল। পাত্রে রাখা সেই পোড়া জিনিসটা ওই চিহ্নের গায়ে ছড়িয়ে দিয়ে আবার বিড়বিড় করে মন্ত্র পড়ল। সময় কাটতে থাকে। ঠান্ডা হাওয়া মাঝে মাঝে এসে ঝাপটা দেয়। বটগাছের তলা থেকে লোকগুলো দূরে সরে এসে বসেছে। পথের একপাশে তাদের মধ্যে একজন ফিসফিস করে বলে উঠল, প্রধান মশাই, সত্যি সত্যি আমাদের গ্রামটা বেঁচে যাবে তো? গ্রামের অর্ধেক লোক কিন্তু এর মধ্যেই মারা গিয়েছে। এরপর যদি বাকি লোকেরা মরে যায় তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। আর এমনিতেও সাধু বাবা তো বলেই দিলেন, হাঁস বা মুরগি কিছু একটা বলি দিলেই হবে। তাহলে তাহলে আবার আপনার মুখে এরকম চিন্তার ছাপ কেন দেখা যাচ্ছে? আমার কিন্তু তবুও কেমন যেন ভয় হচ্ছে। যদি কোনো অমাবস্যায় আমরা বলি দিতে ভুলে যাই, কিংবা সাধু বাবা যে ব্যাপারে বারবার সাবধান করে দিলেন, যদি কোনোভাবে অমাবস্যার রাতে বলি দিতে গিয়ে কোনো মানুষের রক্ত ওই গাছের গায়ে লাগে। মানুষ যদি না থাকে তাহলে আর কি হবে প্রধান মশাই? এটাতে যদি সাধু বাবা কিছু করতে না পারে তাহলে কাল সকালেই আমি গ্রাম ছেড়ে চলে যাব। হাঁস, মুরগি বা ছাগল কিছু একটা বলি দিলেই তো হবে। তাতে তাতে যদি আমরা বেঁচে যাই, আমার বউটা মরেছে, 11 বছরের ছেলেটা আমার চোখের সামনে রক্ত বমি করে মরল। কিচ্ছু করতে পারলাম না। বাপ হয়ে ছেলেটাকে চোখের সামনে মরতে দেখলাম প্রধান মশাই। তার গলা ধরে আসছে। প্রধান মশাইয়ের চোখ কেমন যেন ছলছল করে ওঠে। তার বুকের ভেতরে যে কষ্টটা আছে সেটা তো সে কাউকে বলতে পারছে না। তার গোটা পরিবার এক রাত্রের মধ্যে মরেছে। গ্রামের প্রধান হয়েও সে কিছুই করতে পারছে না। সে গ্রাম প্রধান, গোটা গ্রামের দায়িত্ব তার উপরে। তাই সে পরিবার নিয়ে তার গ্রাম ছেড়ে পালাতেও পারবে না। একসময় সাধুর মন্ত্র উচ্চারণ শেষ হলো। তারপরেই ওরা দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। ভয়ে ওদের সবার গলা শুকিয়ে গেল। যে গাছের গায়ে সাধু চিহ্ন এঁকেছিল সেই গাছের শরীরের ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো একটা কালো ছায়ামূর্তি। কি বীভৎস তার শরীর! সেই গাছের একদম উপরের পাতা পর্যন্ত তার শরীর গিয়ে পৌঁছল। গাছের বাইরের দিকে এসে দাঁড়িয়ে সে সাধুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কেন ডেকেছিস আমায়? এই গোটা গ্রামকে তুমি রক্ষা করো। একমাত্র তুমি ওদের রক্ষা করতে পারো। এই গ্রামে যে বিষের বীজ ছড়িয়ে পড়েছে তাকে তুমি নির্মূল করে দাও। তার বিনিময়ে এই গ্রামের মানুষ প্রতি অমাবস্যার রাতে তোমায় একটা করে প্রাণের রক্ত দেবে। সেই ছায়ামূর্তি কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবল, তারপর বলল, প্রতি মাসে একটা করে জীবনের বলি দিয়ে আমার পুজো করতে হবে। রক্ত দিতে হবে ওই গাছের গোড়ার কাছে। তারপর শরীরটা এখানেই ফেলে রেখে যেতে হবে। তবে সাবধান, কোনো অমাবস্যায় যদি আমি বলি না পাই তাহলে কিন্তু এই গোটা গ্রামের মানুষের আমি রক্ত পান করব। ওরা ওদের কথা রাখবে। ওরা আজ তোমার জন্য একটা বলি নিয়ে এসেছে। এই বলে সাধু দূরে দাঁড়িয়ে থাকা 5 জনের দিকে দেখল। তারপর চিৎকার করে বলল, এই কোথায় তোরা? এখানে আয়। কাঁদতে কাঁদতে 5 জন এগিয়ে গেল।
সামনের দিকে প্রধান মহাশয়ের হাতে ধরা একটা হাঁস। হাঁসের মুখটা শক্ত করে বেঁধে রাখা হয়েছে যাতে চিৎকার করতে না পারে। ডানা জড়িয়ে রাখা হয়েছে। তাকে গাছের তলায় দুই পায়ের মধ্যে রেখে প্রধান মশাই মস্ত বড় ছুরি তার ঠিক উপরে রাখল। তারপর মনে মনে কি যেন একটা বলে ছুরিটা নামিয়ে আনলো হাঁসের গলার উপরে। সঙ্গে সঙ্গে হাঁসের গলাটা শরীর থেকে আলাদা হয়ে গেল। শরীরটা ছটফট করতে করতে একসময় স্থির হয়ে গেল। আর ঠিক তখনই ওরা দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। সেই লম্বা ছায়ামূর্তিটা ধীরে ধীরে ছোট হয়ে এলো। এখন তাকে দেখতে একটা মানুষের মতনই লাগছে, কিন্তু একই তার বীভৎস রূপ। সেই রূপ ওরা কখনো দেখেনি। ভয়ে ভয়ে ওরা তাকিয়ে রইল সেই মূর্তিটার দিকে। সেই মূর্তিটা বলি দেওয়া হাঁসের ছিন্ন হয়ে যাওয়া শরীরটা দু হাতে তুলে নিয়ে রক্ত পান করতে লাগলো। সাধু হেসে উঠে বলল, কাজ হয়েছে। কাল সকালে উঠেই দেখবি তোদের এই গ্রাম থেকে সমস্ত বিপদ কেটে গেছে। না 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 না, তোমরা যেমনটা ভাবছো তেমনটা নয়। আসলে অনেক ক্ষেত্রেই অপশক্তি অপদেবী কিন্তু মানুষের জন্য ভালো কাজও করে থাকে। তার বিনিময়ে অবশ্য তারা অনেক কিছু নিয়েও থাকে। আমাদের তান্ত্রিকদের মধ্যেই এমন অনেক তান্ত্রিক আছে যারা অপশক্তির সাধনা করে। তবে একটা কারণও আছে। আসলে তুমি শুভ শক্তির সাধনা করে অনেক কষ্ট করে ক্ষমতাবান হতে পারবে, কিন্তু অপশক্তিকে খুব সহজেই তুষ্ট করা যায় এবং তার কাছ থেকে অনেক ক্ষমতাও লাভ করা যায়। তবে তার বিনিময়ে তাকে অনেক কিছুই দিতে হয়, আর সেখানেই অপশক্তি শুভ শক্তির থেকে আলাদা। খুব একটা খারাপ বলে তো আমার মনে হয় না, কারণ এত বছর ধরে আমাদের নিজেদের বাড়িতেই একজন আছে। আবার সে প্রতিদিন তার ঘরে ছড়িয়ে থাকা অন্তত 10 থেকে 12টা ঠাকুর দেবতার ছবিতে পুজো করে, ধূপধুনো দেয়, প্রসাদ চড়ায়, অথচ তার কাজের কোনো উন্নতি হলো না। যে কোনো অপদেবীর পুজো করে তাকে সন্তুষ্ট করে দিতে পারলেই তো হলো। এই আপনি খুঁজে খুঁজে শুধু মধুসুন্দরী দেবীকে সন্তুষ্ট করেছিলেন। কিশোরী কথা বলতে বলতে মাঝে মাঝে এমন কিছু বলে ফেলে যেটা তারানাথের মোটেও ভালো লাগে না। মধুসুন্দরী দেবীর সঙ্গে অপদেবীর তুলনা করায় তারানাথ সামান্য মনক্ষুণ্ণ হয়ে বলল, মধুসুন্দরী দেবীর সঙ্গে তুমি সাধারণ এক অপদেবীর তুলনা করতে পারো না হে কিশোরী। মধুসুন্দরী দেবী আমাকে যা প্রতিদানে দিয়েছেন সেসব তোমরা বুঝবে না। তবে হ্যাঁ, যে কথা তোমাদের বলছিলাম, এই অপশক্তি কোনো কারণে মাঝে মাঝেই কোনো তান্ত্রিক কিংবা মানুষের কাছাকাছি আসতে পারে। কিন্তু আপনি বলেছিলেন এরা অকারণে মানুষের কিংবা তান্ত্রিকের সাহায্য করে না, কিছুর বিনিময়ে সে কাজটা করে দেয়। সেই বিনিময়টা আসলে কি? এইবার তারানাথের মুখে হাসি ফুটে উঠল। হাসতে হাসতে সে কিশোরীর দিকে তাকিয়ে বলল, জীবন কিছু কিছু ক্ষেত্রে অতি তুচ্ছ। ধরো হাঁস, মুরগি কিংবা তার চেয়েও তুচ্ছ কোনো প্রাণীর জীবন থেকে শুরু করে তারপর ধীরে ধীরে সেই বাসনা এগিয়ে যায় মানুষের রক্ত পর্যন্ত। নেহাতি নিম্ন স্তরের এক প্রক্রিয়া। মানুষের জীবন কিংবা রক্তের বিনিময় সাধককে অপদেবী অনেক কিছুই দিয়ে থাকে, আর মানুষও সেই শক্তির লোভে অনেক কাজও করে থাকে। তান্ত্রিকরা মাঝে মাঝে নরবলিও দিয়ে থাকে। এই নরবলি মাঝে মাঝে অপশক্তির দেবীকে তুষ্ট করতেই দেওয়া হয়। আচ্ছা ঠাকুরমশাই, এইবার এইসব কথা থাক। আপনি কি বলবেন বলছিলেন? একবার এক গ্রামে গিয়ে এমন কোনো অপদেবীর ব্যাপারে আপনি অনেক কিছু জেনেছিলেন, সেই গ্রামে নাকি নরবলি পর্যন্ত হয়েছিল। সে এক বিভৎস ব্যাপার হয়েছিল।
সেই গ্রামে আমি বড় অদ্ভুতভাবেই গিয়ে পৌঁছেছিলাম। তারপর সেই গ্রামে যা ঘটেছিল সে কথা আমি কখনোই ভুলবো না। সেই গ্রামের নাম ছিল ভৈরবপুর। ভৈরবপুরে যখন আমি গিয়েছি তখন ওই শীতের সময়, তাও আজ থেকে প্রায় অনেক বছর আগেরই কথা। ততদিনের মধ্যে মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার দেখাও হয়ে গিয়েছে। ঘুরতে ঘুরতে একদিন গিয়ে পড়লাম ভৈরবপুরের আগের গ্রাম মলয়দহ বলে একটা জায়গায়। সেখানে এক গৃহস্থের বাড়িতেই আশ্রয় নিলাম। সেদিন বিকেলের দিকে সেখান থেকে বেরিয়ে একটা নদীর ঘাটের দিকে হেঁটে যাব, এমন সময় সেই গৃহস্থ আমায় বলল, ঠাকুর মশাই বেরোচ্ছেন? তা আপত্তি করব না, তবে তাড়াতাড়ি চলে আসবেন। সন্ধ্যের পর বাইরে থাকবেন না, আজ তো অমাবস্যা। অমাবস্যা তো কি হয়েছে? তোমাদের গ্রামে অমাবস্যার দিনে বাড়ির বাইরে থাকতে নেই বুঝি? হে কেমন অদ্ভুত নিয়ম হে! সে কথা নয় ঠাকুর মশাই, আমাদের এখানে এমন কোনো নিয়ম নেই যে অমাবস্যার রাতে আপনি ঘরের বাইরে যেতে পারবেন না। আসলে পাশের গ্রাম ভৈরবপুর, অমাবস্যার রাতে গ্রামের শেষের এক বট গাছের তলায় বলি হয়। প্রতি মাসেই একবার করে অমাবস্যার দিনেই সেই বলি হয়। কখনো মুরগি, কখনো হাঁস, আবার কখনো বা ছাগল। কিন্তু আগের মাসে কি যেন একটা হয়েছে, একটা মানুষের শরীর ওখানে পড়েছিল। তার মাথাটা কেউ কেটে ফেলেছে। যেন যেন হাঁস মুরগির বলির মতনই কেউ একজন নর বলি দিয়েছে। ওই আর কি, বুঝতেই তো পারছেন, অমাবস্যার রাতে গ্রামের লোকেরা বাইরে বেরোয় না, ওই জন্যই। তাই আপনাকে বললাম। আসলে যে ঘটনাটা ঘটেছিল সেটা ঘটেছিল 2 মাস আগে। সে ভুল করে আমায় 1 মাস বলেছিল। তার আগের মাসেও অমাবস্যার রাতে ভৈরবপুর এমনকি আশেপাশের গ্রামের কেউই বাইরে বেরোয়নি। আর তাতেই একটা অদ্ভুত ঘটনাও ঘটে গেছে। আমি তার কথা শুনে অবাক হয়ে বললাম, সে কি নরবলি? গ্রামের মাঝে এরকম নরবলি হয়েছে এমন কথা তো আমি আগে শুনিনি। আমিও তো একজন সাধক, এখানে ওখানে ঘুরে অনেক তন্ত্রক্রিয়া দেখতে হয় কিংবা করতেও হয়। আমি 2-1 বার দেখেছি, তবে সে কথা বলবো না, কিন্তু আসলে আমার ঠিক ভালো লাগেনি। আর সেই স্থানে আমি থাকিও না। কিন্তু গ্রামের মধ্যে এমন একটা ব্যাপার ঘটে গেল, অথচ কেউ কিছুই জানতে পারলো না। পাশের গ্রামে ওই অমাবস্যার রাতে বলি দেওয়ার ব্যাপারটা অনেক বছর ধরেই চলে আসছে। তা নিয়ে কিন্তু একটা পুরনো গল্পও আছে। ওই গ্রামের লোকেরা যা ভালোভাবেই বলতে পারবে আপনাকে। তবে আপনি বাইরে বেরোচ্ছেন ঠিক আছে, কিন্তু সন্ধ্যের মধ্যেই কিন্তু ফিরে আসবেন। এমন একটা কথা শুনে তো আর ঘরে বসে থাকা যায় না। আমার তো আর এ ঘর নয়, আমি শুধু আশ্রয় নিয়েছি। তখন ওই সবে বিকেল বেলা, সন্ধে হতে অনেক বাকি। সেখান থেকে বেরিয়ে গ্রামের একজনকে পথের কথা জিজ্ঞাসা করে নিয়ে ভৈরবপুরে গিয়ে পৌঁছলাম। বিকেলের একটু পরেই সন্ধ্যা নামতে শুরু। 4-5টা এর মধ্যেই ফাঁকা হয়ে এসেছে। একটা গৃহস্থের বাড়ি গিয়ে দেখি দাওয়ার কাছে একজন পুরুষ আর একজন মহিলা বসে যেন নিজেদের মধ্যেই কথা বলছে। আমায় দেখতে পেয়ে তারা একটু অবাকই হলো। পুরুষটি এগিয়ে এসে বলল, ঠাকুরমশাই, আজকের দিনে আপনি এখানে এলেন? এমন দিনে না এলেই পারতেন। অমাবস্যার রাত, তাছাড়া আমাদের গ্রামে যা ঘটছে। তোমাদের গ্রামে যা ঘটছে তা জেনে শুনেই আমি এখানে এসেছি। এবার আমাকে বলো তো, আগের অমাবস্যার রাতে এই গ্রামে ঠিক কি হয়েছিল? শুনলাম নাকি নরবলি হয়েছে। আগের অমাবস্যায় নয় ঠাকুরমশাই, তার আগের অমাবস্যায় ব্যাপারটা হয়েছে। কেন হয়েছে
কি করে হয়েছে তার কোনো কিছুই সত্যি বলতে আমি জানি না। আর আগের অমাবস্যায় কোনো এক কারণে ওই বট গাছের গায়ে রক্ত দেওয়া হয়নি, আর তার ফলেই মনে হয় ওই অপদেবী রুষ্ট হয়েছে। তার কথা শুনে আমি একটু অবাকই হলাম। এরপর সে আমায় জানালো যে সেই গ্রামের মোড়ল, আর সে একটা আশ্চর্য গল্পও আমায় শোনালো। একটানা এতটা কথা বলে তারানাথ এবার চুপ করল। সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তাতে অগ্নিসংযোগ করে আবার বলতে লাগলো। সেই গ্রামে এক তান্ত্রিক এসেছিল আজ থেকে অনেক বছর আগে। এই মোড়লের বাবা ছিল আগের গ্রামে প্রধান। সেই গ্রাম প্রধানের সময় এই গ্রামে একবার এক রোগ দেখা গিয়েছিল। গ্রামের প্রায় অর্ধেক লোক মরে পচে এখানে ওখানে পড়েছিল। গ্রামের লোকেদের বাঁচাবার জন্যই সেই তান্ত্রিক পুজো করে এক অপদেবীকে আহ্বান করে। কিন্তু তান্ত্রিক বারবার সাবধান করে দিয়েছিলেন যে প্রতি অমাবস্যার রাতে গাছের তলায় যে কোনো প্রাণী বলি দিতে হবে, কোনোবারই যেন তার অন্যথা না হয়। আর শুধু তাই নয়, কোনোবার যেন কোনো কারণে ওই গাছের গায়ে অমাবস্যার রাতে বলির সময় মানুষের রক্ত না লাগে, তাহলে কিন্তু সর্বনাশ হবে। তারপরেই 2 মাস আগে একদিন রাতের বেলা ওই গাছের তলায় একটা মাথা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। আমি এই সমস্ত কথা শুনে বললাম, আচ্ছা, প্রতি মাসে যে ওই গাছের তলায় কোনো প্রাণী বলি দেওয়া হয়, সেটা কে দেয়? প্রথমে বাবাই দিত, তবে বাবার পরে আমি ঠিক করেছিলাম যে গ্রামে যে কটা বাড়ি আছে প্রত্যেক বাড়ি থেকে একজনকে বেছে নেওয়া হবে। যাদের বলি দেওয়ার সামর্থ্য আছে তারা একটা করে প্রাণী নিজেদের বাড়িতে কিনে রাখবে, যেমন হাঁস, মুরগি, ছাগল, এই সমস্ত। প্রতি বছরে এতজনের মধ্যে একজনকে যে কোনো এক মাসে কিছু একটা বলি দিতেই হবে। এভাবেই চলতে থাকে। যে রাতে ওইখানে কাটা মাথা সহ নরবলির মৃতদেহটা পড়েছিল, সেই রাতে কিন্তু নরহরির পালা ছিল। তার পাশে পড়েছিল মস্ত সেই খাঁড়াটা, যে খাঁড়াটা দিয়ে ওই গাছের তলায় বলি দেওয়া হয়। খাঁড়া আর আলাদা করে সবাইকে নিয়ে আসতে হতো না, তাই ওই গাছের পেছন দিকেই ওই খাঁড়াটা রাখা থাকতো সবসময়। একটা কথা আমায় ভেবে বলো তো, ওই আবার নরহরির মৃতদেহ যেখানে পড়েছিল সেখানে কি কোনো হাঁস, মুরগি কিংবা অন্য কিছু ছিল? আর তার বাড়ির লোকেরাই বা কি বলছে? সে আরো এক আশ্চর্য কাণ্ড ঠাকুর মশাই। তার বাড়ির লোকেরা বলছে সেদিন রাতে নরহরি হাঁস নিয়ে বেরিয়েছিল, তারপরে আর ফিরে আসেনি। পরদিন সকালে এই অবস্থা দেখে তো তার পরিবারের কেউ আর এই গ্রামেই থাকতে রাজি হয়নি। পাশের গ্রামে তাদের এক আত্মীয় আছে, ওখানেই ওরা চলে গেছে। কিন্তু আজ অমাবস্যা, আজ রাতে যে কি হবে? আজ রাতে যতদূর মনে পড়ছে মাধবের বলি দেওয়ার কথা। আর দেরি করা যাবে না, আমাদের এক্ষুনি মাধবের বাড়িতে যেতে হবে। মাধবের সঙ্গে একবার সাক্ষাৎ করা খুবই প্রয়োজন, না হলে বড় একটা বিপদ ঘটে যেতে পারে তার। নরহরি যেভাবে মারা গিয়েছে সেভাবে মাধবও হয়তো মারা যেতে পারে। আমার মনে হয় গাছে যে অপদেবীকে অনেক বছর আগে এক সাধু বন্দী করেছিল, তার জন্য এই সমস্ত কিছু হচ্ছে। মোড়ল আমার কথায় সম্মতি জানালো। সে তখনই আমার সঙ্গে মাধবের বাড়িতে গিয়ে পৌঁছলো। মাধব ততক্ষণে একটা মুরগি সঙ্গে করে নিয়ে তার হাত পা সমস্ত কিছু বেঁধে তৈরি করে রেখেছে। বাইরে থেকেই শুনতে পেলাম মাধবের বউ বলছে, তোমার কি দরকার বলো তো ওখানে যাওয়ার? দেখতে পেলে না আগেরবার অমাবস্যায় নরহরির কি অবস্থা হলো? যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়? আরে, আমার কোনো ক্ষতি হবে না। আমি হলাম মাধব সামন্ত। নরহরি নিশ্চয়ই কিছু একটা করেছিল, তার জন্যই ওসব হয়েছে। তাছাড়া বলা যায় না, গ্রামের কেউ এমন কাজ করে থাকতে পারে। কোনো এক ফাঁকে নরহরিকে ওই গাছের তলায় বলি দিয়ে তার দোষ চাপিয়েছে অপদেবীর উপর।
আরে নরহরির ওই ধানের গলায় ব্যবসা বেড়ে ওঠার পর থেকে তো শত্রু কম ছিল না। না মাধব, এই কাজ কোনো মানুষের নয়, এই কাজ ওই অপদেবীর। তুমি আজ রাতে যাবে, কিন্তু একটু সাবধানে থেকো। না, আজ রাতে তুমি একা নয়, সেখানে তোমার সঙ্গে আমিও যাব। কিন্তু বলি দেওয়ার সময় তো একাই যেতে হয়, সেখানে অন্য কারোর থাকলে তো চলে না। আর তাছাড়া আপনি তো আমাদের গ্রামের কেউ নন, আপনি কেন আমার সঙ্গে? আমাকে তোমার সঙ্গে যেতে হবে একটা বিশেষ কারণে, সে কথা তোমায় আমি এখন বলবো না। চলো। একটানা এতটা কথা বলে তারানাথ থামতেই কিশোরী বলে উঠল, আপনি তার মানে ওই মাধব আর ওই মোড়লের সঙ্গে সেদিন রাতে ওই গাছের তলায় গিয়েছিলেন, সেই অমাবস্যার রাতে? মাধবের কাছে সেই মুরগিটা তৈরি ছিল। একটু পরেই অন্ধকার নামতেই আমরা তিনজনে মিলে সেই গাছের দিকে এগোলাম। আমি যে পথে এসেছি সেই পথে গাছটা পড়ে না, গাছটা ছিল অন্য পথে। তাই গাছটা আগে আমার আর দেখা হয়নি। সেই প্রথমবারই আমি গাছটাকে দেখতে পেলাম। বেশ ঝোপালো মতন একটা বট গাছ, আশেপাশের ডাল আর পাতা বেশ খানিকটা ছড়িয়েই রয়েছে। বট গাছের ঝুড়ি নেমে এসেছে গাছের নিচ পর্যন্ত। অন্ধকার রাস্তা, তার মধ্যেও দূর থেকে বট গাছটাকে দেখিয়ে দিয়েছিল মোড়ল। তার হাতে একটা হ্যারিকেন ছিল, মাধবের হাতেও একটা হ্যারিকেন। মাধবকে একবার বললাম, মাধব, গাছের তলায় তোমার আলো নিয়ে যেতে নিশ্চয়ই বারণ আছে। না ঠাকুর মশাই, গাছের তলায় তো আমরা আলো নিয়ে যাই, না নিয়ে গেলে সমস্ত কিছু দেখব কি করে? সে কথা বলিনি। যখন তুমি রক্তই গাছের গায়ে লাগাবে তখন তো সেই হ্যারিকেন জ্বালানো মোটেই চলবে না, তাই না? ঠিক বলেছেন ঠাকুর মশাই, হ্যারিকেন জ্বলবে না। বলি দেওয়ার সঙ্গে সঙ্গে হ্যারিকেন নিভিয়ে ফেলতে হবে। তারপরে অন্ধকারের মধ্যেই এই রক্ত তুলে মাখাতে হবে গাছের গায়ে। তারপর ওই শরীর ওখানে রেখে ফিরে আসতে হবে। আমি আর মোড়ল সরে গেলাম। রাস্তার উল্টো দিকে একটা ফাঁকা মতো জায়গায় গিয়ে দাঁড়ালাম। আমাদের হাতে একটা হ্যারিকেন। মাধব এগিয়ে গেল সামনের দিকে। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো। পথে আস্তে আস্তে মাধবকে আমি একটা কথা বলে দিই, এবং সেই কথা মাধব মনে রেখেছিল বলেই সেই রাতে সে প্রাণে বেঁচে গিয়েছিল। দূর থেকে দাঁড়িয়ে হলেও হ্যারিকেনের আলোটার জন্যই মাধবকে আমরা দেখতে পেলাম। মাধব হাঁটু গেড়ে গাছের নিচে বসলো, দুটো হাত তুলে গাছের গায়ে প্রণামও করলো বোধ হয়। তারপরে হাত পা এবং মুখ বাঁধা মুরগিটাকে গাছের তলায় মাটির উপর রাখলো। গাছের পেছনের দিক থেকে একটা লম্বা ধারালো খাঁড়ার মতো কিছু একটা নিয়ে সে মাথার ওপর তুলে ধরলো। পরে দেখেছিলাম আসলে ওটা খাঁড়া নয়, আসলে একটা লম্বা ছুরির মতো মস্ত কিছু একটা। খাঁড়া দিয়ে তো আর মুরগির ওইটুকু গলা ওভাবে কাটা যায় না। মুরগিটাকে হাত পা বাঁধা থাকা সত্ত্বেও মাঝে মাঝে ছটপট করতে দেখেছি। এখনো মাটিতে পড়ে থাকা অবস্থায় নিশ্চয়ই ছটপটি করছে। ছুরিটা মাথার উপর তুলে ধরে ঝটকায় নিচে নামিয়ে আনলো মাধব। মুরগিটার মাথা ছিন্ন হয়েছে বোধ হয়। মুরগির গায়ের রক্ত তুলে নিয়ে গাছের গায়ে মাখাতে যাবে, এমন সময় আমি প্রথম দেখতে পেলাম তাকে। সঙ্গে সঙ্গে হাত তুলে দেখালাম মোড়লকে। মোড়ল আমার কথা শুনে গাছের দিকে তাকিয়ে বেশ ভয় পেয়ে বলে উঠল, কিন্তু ঠাকুরমশাই, ওই গাছের ডাল বেয়ে যে নেমে আসছে তাকে তো মাধব দেখতে পায়নি। যদি মাধবের কোনো ক্ষতি সে করে? মাধব রক্ত নিয়ে গাছের গায়ে এক মনে লাগিয়ে চলেছে। তার হাতে ছুরিটা এখন পেছনের দিকে রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল নরহরির মৃতদেহের পাশে একটা বলি দেওয়ার খাঁড়া পড়েছিল। আসলে মস্ত বড় ছুরিটাকেই অনেকটা খাঁড়ার মতো দেখতে লাগছিল হয়তো, সেটা আমি পরেই বুঝতে পেরেছিলাম।
দূর থেকে দেখতে পাচ্ছি ছুরিটা মাধবের থেকে বেশ খানিকটা পেছনে রাখা রয়েছে। আর যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছিলাম, সে দৃশ্যের কথা আমি কখনোই ভুলবো না। এই কথা বলে তারানাথ একভাবে তাকিয়ে রইল আমাদের দিকে। আমি বললাম, আরে আরে কি দৃশ্য দেখেছিলেন সে কথা তো বলুন। আগেই বলেছি বট গাছের ডাল পাতা অনেক রয়েছে, ঝুড়িও নেমে এসেছে অনেক নিচে অবধি। আমি দেখতে পেলাম বট গাছের ডাল পাতা ঝুড়ি বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে একটা কালো ছায়া মূর্তি। তোমরা জানো অমাবস্যার অন্ধকার কেমন হয়। গাছের নিচে শুধুমাত্র একটা হ্যারিকেনই জ্বলছে, তবুও সেই কালো ছায়াটাকে আমি স্পষ্টই দেখতে পেয়েছিলাম। সেই ছায়া মূর্তিটা গাছের গায়ে শরীরটাকে রেখে তার মাথাটা আস্তে আস্তে ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে আনলো। তারপর দেখতে পেলাম সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেই ধারালো ছুরিটার দিকে। আর সময় নেই, আর বেশি দেরি করলে মাধবের অবস্থা নরহরির মতোই। তাই আমি চিৎকার করে উঠলাম, চিৎকার করে দূর থেকেই বললাম, মাধব, মাধব, ওখান থেকে উঠে এসো, ওখান থেকে উঠে এসো মাধব। মাধব আমার কথা শুনতে পেল, আর সে তৈরিও ছিল। আমার কথা শুনে পেছনের দিকে তাকিয়ে প্রথমে সে সেই ধারালো খাঁড়ার মতো ছুরিটা এক হাতে চেপে ধরল। তারপর পেছনের দিকে ঘুরে ছায়ামূর্তির গায়ে চালিয়ে দিল সেই ছুরিটা, আর সেই ছুরিটা গিয়ে লাগলো সেই ছায়ামূর্তির গায়ে। অদ্ভুত একটা চিৎকার শুনতে পেলাম, যেন একসাথে অনেকগুলো কাক ডেকে উঠেছে, যেন একসাথে প্রবল হাওয়ার একটা ঝাপটায় গাছের ডাল পাতা নাড়িয়ে দিয়ে চলে গেছে। সেই প্রবল হাওয়ার অদ্ভুত শব্দের মধ্যে মাধব কেমন যেন ভয় পেয়ে চিৎকার করে উঠল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই আমাকে বাঁচান। আমি আর মোড়ল ততক্ষণে হ্যারিকেন হাতে ছুটতে ছুটতে এগিয়ে চলেছি সেই গাছের দিকে। ছায়া মূর্তিটা গাছের চারপাশে অদ্ভুত ভাবে পাক খাচ্ছে। তখনও ধরা রয়েছে মাধবের হাতে সেই খাড়ার মতো ছুরিটা। মাধব এক হাতে সেটা চেপে ধরে চিৎকার করে উঠছে, মাধব, মাধব, ওখান থেকে বেরিয়ে এসো, একদম দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে এসো ওখান থেকে। আমার কথায় মাধব ছিটকে বেরিয়ে এলো সেখান থেকে, আর তার সময় খাড়ার মতো ছুরিটাও হাতে করে নিয়ে বেরিয়ে এসেছিল। আমরা তিনজনেই অবাক হয়ে তাকিয়ে দেখলাম সেই গাছটা অদ্ভুত ভাবে কাঁপছে। আশেপাশে এমন হাওয়া নেই যে ঝড়ে গাছ যেমন কাঁপে সেইভাবে ওই বট গাছটা কাঁপবে বলে। আর তার সঙ্গে সঙ্গে ভেসে আসছে অদ্ভুত একটা গর্জন। তারপরই একটা অদ্ভুত গলায় কেউ বলে উঠল, এত বড় ক্ষমতা তোর, আমাকে মারিস, আমার গায়ে আঘাত করিস, এই গোটা গ্রাম শ্মশান করে দেব, কাউকে ছাড়বো না। কাল রাত থেকে তোদের এই গ্রামে শুরু হবে মৃত্যুর খেলা। অদ্ভুত গর্জনের সঙ্গে সঙ্গে এবার একটা হাসির শব্দও শোনা গেল, কেমন যেন একটা অদ্ভুত হাসি। আমি একভাবে তাকিয়ে রইলাম সেই গাছের দিকে। গাছের মাথার উপর সেই কালো ছায়াটা আস্তে আস্তে যেন বড় হতে লাগলো। এক সময় সেই গোটা গাছের সামনে এসে দাঁড়ালো সেই কালো ছায়া মূর্তি। অবাক হয়ে তাকিয়ে দেখলাম তার শরীরে দুটো লাল চোখ ছাড়া আর কোনো কিছুই নেই। আমি বুঝতে পারলাম এই হলো সেই অপদেবী, যাকে আজ থেকে অনেক বছর আগে ওই তান্ত্রিক জাগিয়ে দিয়ে গিয়েছিল। আজ তার জন্য এই গোটা গ্রামের উপর নেমে এসেছে এমন একটা বিপদ। কিন্তু কেন? সে তান্ত্রিক তো বলেছিল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ও কিন্তু আমাদের দিকে আসছে। হ্যাঁ, একবার অবাক হয়ে তাকিয়ে দেখলাম
সেই ছায়া মূর্তিটা যেন এক পা এক পা করে আমাদের দিকে এগিয়ে আসছে। ততক্ষণে মাধব দৌড়তেও শুরু করেছে। মোড়ল বোধ হয় আমার জন্যই অপেক্ষা করছিল। আমি বুঝতে পারলাম এই স্থানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। তার ব্যাপারে আমি কিছুই জানি না, শুধু শুধু অতিরিক্ত সাহস ভুল সময় দেখাবার কোনো প্রয়োজনই হয় না। তাই আমিও ছুটতে শুরু করলাম। মাটি থেকে এক মুঠো ধুলো তুলে নিয়ে মনে মনে একটা গোপন মন্ত্র উচ্চারণ করে সেই ধুলো ছড়িয়ে দিলাম নিজের আর মাধব এবং মোড়লের শরীরে। অবাক হলেও আমার কথায় তারা কোনো প্রতিবাদই করলো না। আর এই কাজটি করার পরে সেই ছায়াটিকে দেখতে পেলাম। দূর থেকেই সে বলে উঠল, কাউকে ছাড়বো না। এই গ্রামের গণ্ডির মধ্যে যারা থাকবে তাদের সবাইকে এক এক করে মারব। কাল থেকে পরের অমাবস্যার মধ্যে এই গোটা গ্রাম শ্মশান করে দেব। ছুটতে ছুটতে একরকম এসে পৌঁছালাম মাধবের বাড়িতে। মাধবের বউ তো চিন্তায় ঘরে বাইরে করছিল। আমাদের দেখতে পেয়ে সে তাড়াতাড়ি ছুটে এলো, কিন্তু মাধব বেশ ভয়ই পেয়েছিল। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, সর্বনাশ, ওই গাছের তলায় আমি আর কোনোদিনও যাব না। বউ, আমার কথা শোনো, কাল সকালেই তোমার বাপের বাড়িতে গিয়ে উঠবো। কয়েকটা দিন সেখানে সেখানে থেকে অন্য ব্যবস্থা করতে হবে। এই গ্রামে আর কিছুতেই না, কিছুতেই না। মাধবের বউ তার কথায় সম্মতি জানিয়ে ঘরের ভেতরে গিয়ে ঢুকলো। আমি আর মোড়ল একা দাঁড়িয়ে রইলাম উঠোনের কাছে। এবার মোড়ল বলল, ঠাকুর মশাই, কিছুক্ষণ আগে কি হলো বলুন তো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যে সবকিছু স্পষ্টভাবে বুঝতে পেরেছি তা মনে হলো না, কিন্তু কিছুটা আন্দাজ করতে পেরেছি যে কিছু একটা হয়েছে। কোনো এক অমাবস্যার রাতে এমন কিছু একটা হয়েছে যার জন্য এই অপদেবী ক্ষুব্ধ হয়েছে। না হলে এতদিন তো এই গ্রামে সবকিছুই ঠিকঠাকই হচ্ছিল। কই, তখন তো কিছুই হয়নি। তাহলে হঠাৎ করে নরহরি সেই রাতে মরলই বা কেন? আর আজ এই রাতে মাধবের উপর সেই অশরীরই আক্রমণ করার চেষ্টাই বা করলো কেন? হঠাৎ করেই মনে পড়ে গেল আমার, নরহরি মারা গেছে 2 মাস আগে। তাহলে আগের অমাবস্যার রাতেই কি হয়েছিল? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আগের অমাবস্যার রাতে ঠিক কি হয়েছিল বলো তো? আগের অমাবস্যার রাতে আমাদের গ্রামেরই রমাকান্ত বলে একজন গিয়েছিল। রমাকান্ত অনেক কিছু জানে ঠাকুর মশাই। হ্যাঁ, আমার তো মনে হয় সেই কারণেই তার কিছু হয়নি। রমাকান্ত কিন্তু কাউকে কিছু বলেনি। রমাকান্তের বাড়িতে যাওয়া প্রয়োজন। আজ রাতে আর কিছুই সম্ভব নয়। বাড়িতে চলো, গিয়ে বরং তুমি একটু বিশ্রাম নাও। কাল সকালে আমাকে তোমাদের গ্রামের বেশ কয়েকটা ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। দারুণ দারুণ ঠাকুরমশাই। 2 মাস আগে অমাবস্যার রাতে নরহরি মারা গিয়েছিল। সেই রাতে আপনাদের সামনে মাধব মারা পড়তো, কিন্তু এর মাঝে রমাকান্ত বেঁচে গিয়েছিল। কিন্তু সেটা কি করে হয়? এই একই প্রশ্ন আমার মনেও এসেছিল। রমাকান্ত কিভাবে বেঁচে গেল? যাকে আমি দেখেছি তার ক্ষমতা নেহাত কম নয়। ওই গাছের তলায় আমি দাঁড়িয়ে থাকলে আমার ক্ষতিও সে করতেই পারত, যদিও সরাসরি পারত না। কিন্তু রমাকান্ত তাহলে বাঁচলই বা কি করে? তাই পরদিন সকালে মোড়লকে নিয়ে রমাকান্তের বাড়িতে গিয়ে পৌঁছলাম। রমাকান্তের ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করাতে সে দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। রমাকান্তের গায়ে জড়িয়ে রাখা রয়েছে একটা লাল রঙের কাপড়, আর তার কপালে লাল সিঁদুরের টিপ। আমাদের দেখতে পেয়েই সে গম্ভীর মুখে বলল, কি মোড়ল মশাই, আপনি তো জানেন এই সময় আমি পুজোয় বসি। এমন সময় ডাকাডাকি কেন? আমি তোমায় ডাকতে বলেছি রমাকান্ত। তোমায় আমি তুমি বলছি বলে কিছু মনে করো না। তোমায় দেখে মনে হচ্ছে তুমি আমার চেয়ে বয়সে অনেকটাই ছোট, তাই তোমাকে তুমি বলেই সম্বোধন করলাম।
আপনাকে তো অচেনা বলে মনে হচ্ছে। পরনের কাপড় দেখে বোঝা যাচ্ছে আপনিও একজন সাধক। বেশ, আপনারা ভেতরে আসুন আসুন, একটু বসুন বসুন, আমি মায়ের পূজা সেরে নিই। রমাকান্ত পুজো সেরে আমাদের কাছে এসে বসলো, তারপর সমস্ত কথা শুনে বলল, আপনি ঠিকই ভেবেছেন ঠাকুর মশাই। এই গাছের তলায় কিছু যে একটা হয়েছে তা আমি বলি দেওয়ার সময়ই বুঝতে পেরেছিলাম। আমি মাঝে মাঝে তন্ত্র সাধনা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ি। রাতের বেলা বাইরে বেরোলে আমি দেহ বন্ধন করে বেরোই। একজন সাধক হিসেবে বুঝতেই পারছেন নিশ্চয়ই। একবার সব সাধনা করেছিলাম, সেই সব সাধনা আর শেষ করতে পারিনি, তাই নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করি। এই বাড়ির ভেতরে গৃহবন্ধন করা রয়েছে। এই বাড়ির ভেতরে এসে কেউ আমার ক্ষতি করতে পারবে না। তবুও রাতের বেলা বেরিয়ে মাঝে মাঝে যা দেখেছি তাতে দেহবন্ধন না করে বেরোতে সাহস পাই না। অর্থাৎ তুমি দেহ বন্ধন করেই গাছের তলায় গিয়েছিলে, কিন্তু গাছের তলায় গিয়ে তোমার কিছু কি মনে হয়েছিল? মনে হয়েছিল, তবে তখন ব্যাপারটা নিয়ে সেরকম কিছু ভাবিনি। এখন আপনাদের কথা শুনে মনে হচ্ছে সেদিনকে কিছু একটা দেখেছিলাম। তাহলে সব কথা খুলেই বলি আপনাদের। আমি বছরে মাঝে মাঝে এদিক ওদিকে বেরিয়ে পড়লেও বাবার জমি জমা এবং রেখে যাওয়া সম্পত্তির পরিমাণ অনেক। তাছাড়া আমি একা মানুষ। আমার জমি জমা সম্পত্তি বেশিরভাগই মোড়ল মশাই আমার অবর্তমানে দেখাশোনা করে। তাই যখন গ্রামে একজনকে প্রাণী বলি দেওয়ার কথা বলা হলো, তখন আমি নিজেই রাজি হলাম। যে মাসে আমি থাকবো না সে মাসে আমার হয়ে ওই মোড়ল মশাই বলি দেবেন। এবার আমি ছিলাম না, নরহরির মৃত্যুর খবরটা শুনেছি, কিন্তু মনে করেছিলাম তার মৃত্যুটা অন্য কোনো মানুষের হাতেই হয়েছে। তার হাতে ছুরি দিয়েই কেউ তাকে হয়তো। তাই সেদিন রাতে আমি একটা ছাগল নিয়ে ওই গাছের কাছে গেলাম। ছাগলটাকে যথারীতি মাটির ওপর রেখে ছুরিটা বার করে এনে গলাটা কাটতে যাব, এমন সময় যেন মনে হলো গাছের ওপর থেকে কেউ আমাকে দেখছে। বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, একবার একটু ভয় যে হয়নি তা নয়। একই অমাবস্যা, তার উপর চারপাশটা তো ঘুরঘুটে অন্ধকার। একটা হেরিকেন নিয়ে গিয়েছিলাম। হেরিকেনটা একপাশে জ্বলছে আর সেই আলোতেই গাছের উপরের দিকে তাকাতে মুহূর্তের জন্য মনে হলো যেন ডাল পাতার ফাঁক থেকে দুটো চোখ এতক্ষণ ধরে আমাকে দেখে চলেছিল। সঙ্গে সঙ্গে সেই দেহটার কথা মনে পড়ল। দুটো চোখ বিস্ফারিত, গলাটা ধর থেকে কাটা, রক্তে চারপাশটা ভরে যাচ্ছে। তাহলে কি কেউ আমার পেছনে? এই কথাটা ভেবে তাড়াতাড়ি ছাগলটা বলি দিয়ে যেই মাথাটা নিচু করে প্রণাম করতে যাব, হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ যেন এসে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে আমি গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলাম। চারপাশটা কেমন যেন ভারী হয়ে এসেছিল, যেন মনে হচ্ছিল চারপাশ থেকে কেউ যেন আমায় জড়িয়ে ধরতে চাইছে। সঙ্গে সঙ্গে চারপাশটা ফাঁকা হতে লাগলো। তারপরে আর কিছুই বুঝতে পারলাম না। ছুরিটা নিজের জায়গায় রেখে রক্তটা গাছের গায়ে মাখিয়ে দিয়ে মাথাটা আর শরীরটা গাছের দিকে ঠেলে দিয়ে ওখান থেকে চলে এলাম। বেশ খানিকটা হেঁটে এসেছি। কি মনে হতে পেছনের দিকে ঘুরে তাকালাম। বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, ওই পথে বলি দিয়ে তারপর পেছনের দিকে ঘুরে তাকাবার নিয়ম নাই। আমি কিন্তু গাছের দিকে ঘুরে তাকাইনি। আমি তাকিয়েছিলাম আমার পেছনের দিকের পথে। আপনি গাছের কাছে গিয়ে থাকলে বুঝতে পারবেন, গাছের কাছ থেকে গ্রামের পথ খানিকটা বেঁকে ওপরে উঠে এসেছে। পিছনে তাকাবার ফলে মনে হলো গ্রামের পথে কেউ যেন আমার পিছু পিছু আসছে। আমার দেহ বন্ধন করাই ছিল। গায়ত্রী মন্ত্র জপ করেছিলাম। মনে মনে সেই গায়ত্রী মন্ত্র আবার জপ করতে করতে বাকি পথটা বাড়িতে ফিরে এলাম। কিন্তু রমাকান্ত, তুমি তুমি এসব কথা আমাদের কাউকে জানালে না কেন? জানালাম না কারণ তখন ভেবেছিলাম এমনিতেও কয়েকদিন পর গ্রাম ছেড়ে চলে যাব। ওই উত্তরের দিকে এক পাহাড়ে যাওয়ার উপক্রম করেছি। এক সাধুর সাথে সমস্ত কথাবার্তাও হয়ে রয়েছে। তাই শুধু শুধু এসবের ব্যাপারে জড়িয়ে লাভ কি? তাছাড়া
এমনিতেই নরহরির মৃত্যুতে গ্রামের লোকেরা ভয় পেয়েছে, আবার আমার কথা শুনলে ভয় পাবে। এই অপদেবীকে যখন একবার জাগানো হয়েছে তাকে তুষ্ট করতেই হবে। বলি যদি বন্ধ করে দেয় তাহলে তো উল্টোটা হবে। তার মানে তুমি কিছু একটা দেখেছিলে? আচ্ছা, আমায় একটা কথা বলো তো, যে অপদেবী ওই বট গাছে রয়েছে তার ব্যাপারে তুমি কি কোনো কিছু জানতে পেরেছো? মানে এতদিন ধরে তো তুমি এখানেই রয়েছো, আর তুমি তো নিজেও সাধনা করছো। অনেক খোঁজ খবর নিয়েছি, অনেক সাধুর সঙ্গে কথাবার্তা বলে একটা কথা জানতে পেরেছি। ওই অপদেবী আসলে কোনো অপদেবী নয়, এক নিম্ন স্তরের অপদেবী, প্রেত গোত্রীয়। তবে ওই প্রেতের একটা অদ্ভুত ক্ষমতা আছে। যে কোনো গ্রামে কোনো বিপদ হলে সেই চৌহদ্দির মধ্যে ওইদিকে কোনো পুরনো গাছের স্থাপন করলে সে ওই গ্রামের বিপদ কাটিয়ে দিতে পারে। তারপরে এত বছর হয়ে গেল, আমাদের পাশের গ্রাম বন্যার জলে ডুবেছে, খরায় ফসল মাঠে শুকিয়ে গেছে। আমাদের গ্রামে কিন্তু এমন কিচ্ছু হয়নি। এসবের কিছুর কারণ কিন্তু ওই বট গাছের অপদেবী, অর্থাৎ সে যেমন আমাদের ক্ষতি করছে তেমন কিন্তু আমাদের সাহায্যও করছে। তাই এসব কথা কাউকে বলিনি আগে। কিন্তু সে মানুষের রক্তের স্বাদ পেয়েছে বলেই আমার মনে হচ্ছে, না হলে নরহরিকে মারার পর তোমাকেও সে মারার চেষ্টা করতো না। নেহাত তোমার ক্ষমতার জন্য তুমি বেঁচে গিয়েছো, আর ওই মাধবকেও সে মারার চেষ্টাও করে। কথাটা যে আমার মনে হয়নি সে কথা নয়, কিন্তু যদি তেমনটাই হয় তাহলে তো নরহরির আগে যার বলি দেওয়ার কথা ছিল তার কিছু একটা হয়েছে। নরহরির আগে বলি দেওয়ার কথা ছিল আমাদের গ্রামের ওই শেষের দিকে থাকা জগাইয়ের। তাহলে আর দেরি কেন? আমাদেরকে এবার জগাইয়ের বাড়ি যেতে হবে। তোমরা বুঝতে পারছো না, আজ রাতেই গ্রামে কিছু একটা হবে বলেই আমার মনে হয়। সেদিন প্রায় সারাটা দিন আমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করলাম। আমি, মোড়ল, রমাকান্ত, এমনকি এক সময় মাধব নিজেও এসেছিল। রাতের বেলা ভয় পেলেও দিনের বেলা সেই ভয় তার কেটে গিয়েছিল। জোর করেই এসেছিল আমাদের সঙ্গে। শেষে দেখা গেল গ্রামের আরো কয়েকজন জড়ো হয়েছে আমাদের সঙ্গে। জগাইয়ের কাছ থেকে জানা গেল সে কিছুই করেনি, সে মুরগি বলি দিয়ে তারপর চলে এসেছে। তার সঙ্গে কথাবার্তা বলে চলে আসতে যাব, এমন সময় তার পায়ের দিকে আমার নজর পড়ল। তার পায়ের দিকে হাঁটু থেকে খানিকটা নিচে একটা সামান্য কাটা দাগ। জায়গাটা কেমন যেন শুকিয়ে গেলেও একটা দাগ মতো রয়ে গেছে। অনেক সময় দাঁড়ালো কিছু কিংবা মস্ত বড় খাঁড়া যদি পা ছুঁয়ে যায় তাহলে যেমন দাগ হয় ঠিক তেমনই দাগ। আচ্ছা জগাই, তোমার পাটায় ওই দাগটা হলো কি করে? আমার পায়ে? ও ও ওই দাগটা কি জানি ঠাকুর মশাই, এবার কবে যে হয়েছে মনে নেই ঠিক। একটু ভেবে বলো তো, যে রাতে তুমি ওই গাছের তলায় বলি দিতে গিয়েছিলে তার আগে হয়েছে না তার পরে? প্রায় 4 মাস আগের কথা। তবুও জগাই কি যেন একটা ভাবলো। একটু পরেই তার বউ এসে এতগুলো লোককে সামনে দেখে মাথায় ঘোমটা দিল। জগাইয়ের কানের কাছে মুখ এনে কিছু বলতেই জগাই সামান্য হেসে বলল, হ্যাঁ, মনে পড়েছে ঠাকুর মশাই, ওই যে বলি দিতে গেলাম সেদিন। তারপর একদিন আগেই কাজ করতে করতে চাষের জমিতে কোদাল একটু খোঁচা লেগেছিল, আর তাতেই গল গল করে রক্ত বেরিয়েছিল। তারপর তো ওষুধ লাগিয়ে পায়ে কাপড় জড়িয়ে রেখেছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, ওই তো যেদিন বলি দিতে যাব সেদিন সন্ধ্যাবেলায় ঘটেছিল ঘটনাটা। আমায় আর কিছুই বলতে হলো না। তার আগেই রমাকান্ত এগিয়ে গেল জগাইয়ের দিকে। রমাকান্তের চেহারা বেশ ভারী, তার শরীর যেমন লম্বা তেমনই চওড়া। তার মাথার চুল লম্বা হয়ে পিঠের কাছে এসে পড়েছে, আর খালি গা, পরনে রক্তাম্বর।
গলার উপর জড়িয়ে ফেলে রাখা একটা লাল রঙের কাপড়। এগিয়ে গিয়ে জগাইয়ের জামার কাজটা চেপে ধরে ভারী গলায় সে বলে উঠল, কি করেছিস সেটা তুই হতভাগা? তোর মনে নেই? তোর মনে নেই ওই গাছে বলি দেওয়ার সবচেয়ে প্রধান নিয়ম কি ছিল? কোনোভাবেই যেন ওই গাছের গায়ে মানুষের রক্ত না লাগে। নিশ্চয়ই নিশ্চয়ই তুই কোনোভাবে রক্ত ওই গাছের গায়ে লাগিয়ে ফেলেছিস। আবে কই, না তো, গাছের গায়ে তো আমি আমার রক্ত লাগাইনি। তারপর কি যেন ভাবলো মন দিয়ে, তারপর একটু চেষ্টা করে আনমনেই বলতে লাগলো, বলি যখন দিতে যাই তখন এতটা হেঁটে যাওয়ার জন্য পায়ে বেশ কষ্ট হয়েছিল। কাপড় বাঁধা থাকলেও ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে আসছিল। বলি দেওয়ার পরে মুরগির মাথা শরীরটা যখন নিয়ে যাই তখন তো কিছুই হয়নি। পরে দেখি কাপড় বাঁধা জায়গাটা থেকে রক্ত বেরিয়ে এসে। জগাই বিস্ফারিত চোখে আমাদের দিকে তাকালো। ততক্ষণে আমার, রমাকান্ত, মাধব আর মোড়ল কারোরই কোনো কিছু বুঝতে আর বাকি রইল না। জগাই দুহাত জড়ো করলো। আমায় আমায় বাঁচান ঠাকুর মশাই, আমি আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি। ওই 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 পায়ের বাঁধনের কাছ থেকে রক্ত গড়িয়ে গিয়ে লেগেছিল ওই ওই মুরগি কাটা রক্তের সাথে। আমি না বুঝতে পেরে। তার মানে আপনি আপনি ঠিক ভেবেছিলেন ঠাকুরমশাই। হ্যাঁ, এই জগাইয়ের সময়ই ওই অপদেবী রক্তের স্বাদ পেয়েছিল। তাহলে তাহলে এখন কি করা যায়? যেভাবেই হোক তাকে আবার শান্ত করতে হবে। রক্তের স্বাদ পেয়ে সে জেগে উঠেছে, রক্ত দিয়েই তাকে শান্ত করতে হবে। রমাকান্ত, তোমার কি মনে হয়? রমাকান্ত রুষ্ট দৃষ্টিতে তাকিয়েছিল জগাইয়ের দিকে। তার চোখে যেন আগুন জ্বলছে। মনে হচ্ছিল এক্ষুনি রমাকান্ত ছুটে গিয়ে জগাইয়ের গলাটা চেপে ধরে তার এই রোগা পাতলা শরীরটাকে ছুঁড়ে ফেলে দেবে উঠোনের উপরে। আমি একটু বিরক্ত হয়েই বললাম, রমাকান্ত, এখন রাগ করার সময় নেই। আজ রাতে কিছু একটা হবে। বিকেলে হয়ে এসেছে, যা করার আমাদের সন্ধ্যের মধ্যেই করতে হবে। তার ব্যাপারে আমি যতদূর জেনেছি, ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার একটা মাত্র পথ আছে, তবে সেই পথটা নেহাত সহজ নয়। সেদিন সন্ধ্যের দিকে আমি, রমাকান্ত, মোড়ল, মাধব আর জগাই মিলে চললাম সেই গাছের দিকে। জগাই কিন্তু তখনও বেশ ভয়ই পেয়েছিল। রমাকান্ত কি করতে হবে তাকে বেশ ভালো করেই বুঝিয়ে দিয়েছিল। তারপরেও জগাই ভয় মাঝে মাঝে কেঁপে উঠে বলছিল, সব কিছু ঠিকঠাক হবে তো? যদি আমার কোনো বিপদ হয়, যদি যদি ওই প্রেতটি আমায় নিয়ে যায়? হ্যাঁ, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আজ রাতেই তুই সব ঠিক করতে পারিস। না হলে একবার যদি সে গ্রামের মানুষকে মারতে শুরু করে তাহলে কিন্তু সে থামবে না। কিন্তু রমাকান্ত রমাকান্ত হাত তুলে তাকে থামিয়ে দিল। সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে। আমাদের 5 জনের মধ্যে 3টে হ্যারিকেন রয়েছে। রমাকান্ত সবাইকে নিয়ে এগিয়ে গেল সেই গাছের দিকে। গাছের তলায় বসিয়ে সমস্ত কথা জগাইকে বুঝিয়ে দিয়ে রমাকান্ত সেই গাছের তলা থেকে আগের দিনের মতন যেখানে দাঁড়িয়েছিলাম আমরা, ঠিক সেখানে সে আজ পাশাপাশি 4 জন গাছের তলায় মাটির উপরে উবু হয়ে বসলাম। এখান থেকে সবকিছুই বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। এতক্ষণ পরে মাধব এবার বলল, কিন্তু ঠাকুরমশাই, কাল যখন আমি এসেছিলাম তখন তো সে আমায় মারতে চেয়েছিল। আর যদি জগাইকে সে মারতে চায়?
চিন্তা করো না, রমাকান্ত নিশ্চয়ই কিছু একটা ভেবেই এইসব করছে। রক্ত দিয়েই রক্তের স্বাদ মেটাতে হবে। যে রক্ত পেয়ে সে জেগে উঠেছে, সেই রক্তেই তাকে শান্ত করতে হবে। জগাই আবার আজ তার হাত কেটে রক্ত বের করে গাছের গায়ে দিলেই সেই অপদেবী শান্ত হয়ে যাবে। তখন আর আমাদের গ্রামের কোনো বিপদ থাকবে না। সমস্ত কাজটুকু ভালোই ভালোই হয়ে গেলে হয়। যা বিপদ শুরু হয়েছিল গ্রামে, সবকিছু ঠিক হয়ে থাক। কিশোরী বলে উঠল। সবকিছু ঠিক হয়ে গিয়েছিল? তারানাথ সামান্য হাসল, তারপর আকাশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখে বলল, রাতের লিখন লিখেছেন ওই ওপরে বসে থাকা কেউ একজন। সবকিছু যদি এত সহজেই আমরা বুঝে উঠতে পারতাম, তাহলে তো আর জীবনের কোনো আনন্দই আর থাকতো না। জীবন অনিশ্চিত বলেই তো জীবনের প্রতি আমাদের এত ভয়, এত আনন্দ আর এত দুঃখ। বুঝলে হে, সেদিন রাতে যদি আমি এক মুহূর্তের জন্য জানতাম এর পরে কি হতে চলেছে, তাহলে হয়তো সমস্ত কিছু অন্যরকমই হতো। তবে বিধাতা হয়তো সেরকম চাননি। তিনি যেমনটা চেয়েছেন সবটা তেমনই হয়েছিল। আমরা অপেক্ষা করেই চলেছি। সন্ধ্যের পরে আস্তে আস্তে রাত নামলো। জগাই সেই গাছের তলাতেই চুপ করে বসে রয়েছে। দূর থেকে হলেও তাকে অল্প অল্প আলোয় দেখা যাচ্ছে। তার কাছে একটা হ্যারিকেন রয়েছে, বাকি হ্যারিকেন দুটো আমাদের কাছে। হ্যারিকেনের আলোয় আগের রাতের মতোই তাকে দেখতে পাচ্ছি। একটু পরেই চারপাশের বাতাস বইতে শুরু করলো। হঠাৎ করে এত বাতাস যে কোথা থেকে এলো সেটা আমি নিজেও বুঝতে পারলাম না। তবে বাতাসের বেগ শুরু হবার সঙ্গে সঙ্গেই রমাকান্ত বলে উঠল, সে আসছে, এই তার আসার পূর্বাভাস। সকলে সচকিত হয়ে থেকো। আমরা বেশ সচেতন হয়েই রইলাম। গাছের তলায় জগাই ও বোধ হয় হাওয়ার শব্দে কেমন জানি চমকে উঠে এদিক ওদিক তাকালো একবার। তারপর একটা ছোট ছুরির মতো কি যেন বার করে নিজের হাত কাটলো। তারপর সেই হাতে রক্ত এগিয়ে গিয়ে গাছের গায়ে মাখিয়ে দিল। আসলে এত দূর থেকে ব্যাপারটা ভালোভাবে দেখা না গেলেও কিছুটা অনুমান আর কিছুটা রমাকান্তের বলা কথা মিলিয়েই নিয়েছিলাম আমরা। আবার জগাই এসে বসলো সেই গাছের তলায়। আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি এরপর কি হবে তা দেখার জন্য। হাওয়ার বেগ ক্রমশ বেড়েই চলেছে। গাছের মাথা যেন একবার নড়ে উঠল। সবাই বেশ ভয় পেয়েছে। সে বারবার পেছনে ঘুরে তাকায়। রমাকান্তের হ্যারিকেনটা তার হাতেই ধরা রয়েছে। আমি তাকে আস্তে আস্তে বললাম, রমাকান্ত, জগাইয়ের কোনো ক্ষতি হবে না তো? আমার কিন্তু মনে হচ্ছে কাজটা ঠিক হলো না। আর কেন জানি না মনে হচ্ছে কোনো একটা বিপদ হতে চলেছে। কথাটা বলার অন্য একটা কারণ ছিল। আশেপাশের বাতাসটা হঠাৎ করে কেমন যেন ভারীও হয়ে এসেছিল। তারপরে আমার কেমন যেন অনুভব হচ্ছিল যে কিছু একটা হতে চলেছে। রমাকান্ত স্থির চোখে তাকিয়ে রয়েছে সামনের দিকে। হ্যারিকেনের আলোয় তার কপালে বিন্দু বিন্দু ঘামও দেখতে পেলাম। মোড়ল আর মাধব দুজনেই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে সামনের দিকে। হঠাৎ কি মনে হতেই বলে উঠলাম, রমাকান্ত, যে রক্ত দিয়ে অপদেবীকে জাগানো হয়েছে সেই রক্ত দিয়ে অপদেবীকে ঘুম পাড়ানো যাবে, সে কথা ঠিক আছে, কিন্তু সেই রক্ত নেবে কিভাবে? যেভাবে তাকে জাগানো হয়েছে সেভাবেই তো। রমাকান্ত আমার দিকে তাকাল। তার দুটো চোখ কেমন যেন অদ্ভুত হয়ে রয়েছে। কপালে গালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। নাকের পাশটা ফুলে বড় হয়েও আছে। চোখটা কেমন যেন ঝাপসা লাগছে বলেই মনে হচ্ছে। সে কেমন এক অদ্ভুত গলায় বলে উঠল,
আমি যতদূর জানি ওই রক্ত দিয়েই তাকে শান্ত করতে হবে, কিন্তু কিন্তু সেই রক্ত কিভাবে নেবে সে কথা আমার ভালোভাবে জানা নেই। ব্যাস, এটুকু শোনা আমার পক্ষে যথেষ্ট ছিল। আমি তখনই সেখান থেকে উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়িয়ে সামনের দিকে ছুটতে ছুটতে চিৎকার করে কিছু একটা বলতেই যাব জগাইকে, তার আগেই আমার চোখের সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য ঘটে গেল। কখন যে জগাইয়ের পেছনে সেই ছায়ামূর্তিটা এসে দাঁড়িয়েছে, শুধু আমি কেন, বাকি কেউ তা দেখতে পায়নি। আর সেই ছায়ামূর্তির হাতে মুহূর্তের মধ্যে উঠে এসেছে একটা ধারালো চকচকে সেই ছুরিটা। আমি চিৎকার করে ওঠার আগের মুহূর্তে সে সেই ছুরিটা চালিয়ে দিল জগাইয়ের গলা লক্ষ্য করে। একটা হাত চিৎকার করেই সঙ্গে সঙ্গে থেমে গেল জগাই। তারপরে কাটা মাথাটা আর শরীরটা ঝাঁপিয়ে পড়লো যেন মাটির ওপর। আর তখনই একটা অদ্ভুত হাসিতে হেসে উঠল সেই ছায়া মূর্তি। তার এক হাতে সেই ধারালো খাড়ার মতো ছুরিটা, সেভাবেই সে পেছনের দিকে ঘুরে তাকালো। ছুটতে ছুটতে আমিও বেশ খানিকটা সামনেই এসে পড়েছিলাম। আমার পেছনে রমাকান্ত, মাধব আর মোড়ল তিনজনেই ছুটে আসছে আর চিৎকার করে বলছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, সাবধান, সাবধান ঠাকুর মশাই। আমাকে সাবধান করার মতো আর কিছুই ছিল না। চোখের সামনে এমন একটা মৃত্যু দেখে আমি তো আর চুপ করে বসে থাকতে পারবো না। আমার গোটা শরীর কেমন যেন শিরশির করে উঠল। একটা প্রচন্ড রাগে অকারণেই আমার গোটা শরীর ছাপিয়ে মাথার ভেতর দপদপ করতে লাগলো। চিৎকার করে বলে উঠলাম, তুমি অপদেবী, সত্যি তুমি অপদেবী। যেভাবে একজন মানুষের প্রাণ নিতে পারে সে কখনো দেবী হতে পারে না। তুমি একজন অপদেবী, মানুষের জীবন কেড়ে নেওয়ার মতন একজন ভয়ঙ্কর নিষ্ঠুর অপদেবী। এ কিন্তু হাসতে লাগলো। সে হাতের সেই খাড়ার মতো অস্ত্রটা মাটির দিকে নামিয়ে আনলো। এখন তার শরীর আর আগের মতো বড় নেই। একটা মানুষ কিংবা তার চেয়ে সামান্য বড় হবে মাত্র। হ্যারিকেনে জ্বলতে থাকা আলোতে কালো ছায়া ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। ততক্ষণে মোড়ল আর রমাকান্ত ছুটে এসেছে, মাধব ওদের পেছনে। এরপর রমাকান্ত বলে উঠল, বিশ্বাস করুন ঠাকুর মশাই, এমন কিছু একটা হবে তা আমি ভাবতেও পারিনি। তাহলে আমি জগাইকে ওখানে পাঠাতাম না। সত্যি এই অপদেবীকে এই গ্রামে আর কিছুতেই রাখা যাবে না, তাতে যা হয় হোক। আমরা আসার আগে দেহ বন্ধন করিনি। সেই ছায়া মূর্তিও গাছের তলায় দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এবার সে বলে উঠল, আর তোদের কোনো ক্ষতি হবে না। ওর রক্ত আমায় জাগিয়ে তুলেছিল। আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম গ্রামের সবাইকে দিয়ে, যাতে আমার গায়ে যেন কোনো মানুষের রক্ত না লাগে। রক্ত লাগলে তখন তার রক্ত এবং তার জীবন যতদিন পর্যন্ত এই গাছের তলায় বলি না হবে, ততদিন পর্যন্ত আমার মানুষের রক্ত দিতে হবে। তোরা আমায় পাষণ্ড বলিস আর যাই বলিস, আমি আমার কথার খেলাপ করি না। পরের মাস থেকে আবার ওই গাছের তলায় একটা করে প্রাণী বলি দে, তাহলে তোদের গ্রামে আর কোনো ক্ষতি হবে না। তবে খবরদার, যেন কোনোভাবেই আর কোনো মানুষের রক্ত আমার এই গাছের গায়ে না লাগে। আমরা অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সেই ফাঁকা মাঠের একদম শেষের দিকে ছায়া মূর্তিটা আস্তে আস্তে এগিয়ে গেল গাছের দিকে। তারপর কোথায় যে উধাও হয়ে গেল তা জানি না। অনেকক্ষণ পরে সাহস পেয়ে চারজন মিলে একসাথে এগিয়ে গেছিলাম সেই গাছের তলায়। হ্যারিকেনের আলোয় দেখতে পেলাম গাছের গায়ে রক্ত ছিটকে এসে লেগেছে। মৃতদেহটা পড়েছিল গাছের তলাতেই। কাটা মাথার কাটা শরীরটা, শরীরে দুটো হাত অদ্ভুত ভাবে কেটে পড়েছিল একদিকে, দুটো চোখ, বিস্তারিত মুখটা হাঁ করা।
জগাই জানতো না তার জীবনে কি ভয়ঙ্কর পরিণতি নেমে আসতে চলেছে। সেই খাড়ার মতো ছুরিটা কিন্তু এক পাশেই পড়েছিল। রমাকান্ত এগিয়ে গিয়ে সেই ছুরিটা তুলে নিল, তারপর বলল, আমার জন্য এই সমস্ত কিছু হয়েছে। আমি আমি যদি সবাইকে এখানে আসতে না বলতাম তাহলে এই সমস্যা কিছু হতো না। আমারও নিজের প্রাণ রক্ষার কোনো অধিকার নেই। বলার সঙ্গে সঙ্গেই রমাকান্ত ছুরিটা তুলে নিল মাথার উপরে, তারপর নিজের গলার কাছে বসাতেই যাবে এমন সময় রমাকান্তের হাতটা শূন্যেই আটকে গেল। আমি, মোড়ল কিংবা মাধব ছুটে তাকে আটকাতে যাওয়ার আগেই ছুরিটা তার গলায়, সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত গলাও শুনতে পেলাম। মনে হলো গলাটা ভেসে আসছে ওই গাছের দিক থেকে। আমি এখানে থাকতে গাছের তলায় কাউকে আত্মহত্যা করতে দেব না। আমার যা প্রয়োজন ছিল তা আমি পেয়েছি। আমি আর কোনো মানুষের রক্ত এখানে ঝরতে দেব না। ওই ছুরি কোনো মানুষের গলার দিকে যাবে না। রমাকান্তের মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে এলো, তার হাত থেকে আস্তে আস্তে ছুরিটা ছিটকে গেল। তারপর অবাক হয়ে দেখলাম ছায়ামূর্তিটা যেন হাওয়ায় ভাসতে ভাসতে গাছের পেছনের দিকে কোথায় যেন উধাও হয়ে গেল। রমাকান্ত হাঁটু মুড়ে মাটির উপরে বসে পড়ল, তার চোখে জল। রমাকান্ত, তুমি তুমি দুঃখ পেও না। তুমি যা করেছো তা গ্রামের ভালোর জন্যই করেছো। তুমি যদি জানতে ওই জগাই মারা যাবে তাহলে তাহলে কি তুমি আর এমন কাজ করতে বলো? হ্যাঁ, তুমি তো শুধু চেয়েছিলে ওই অপদেবীকে শান্ত করতে। আমি সেটাই চেয়েছিলাম। আমি এটাও জানতাম সে একবার শান্ত হয়ে গেলে আর কারোর কোনো ক্ষতি করবে না, কিন্তু রক্ত যে সে এভাবে নেবে সেটা আমি বুঝতে পারিনি। ঠাকুরমশাই, তাহলে আমাদের গ্রামে আর কোনো বিপদ হবে না তো? প্রতি মাসে আবার আগের মতোই একটা করে প্রাণের বলি দিলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? যা কিছু হয়েছে আমার চোখের সামনেই হয়েছে, তার বাইরে আমি বেশি কিছুই জানি না। এখন বোধহয় এই অপদেবীর কথা আমিও বুঝতে পেরেছি। এই অপদেবী এক নিম্ন স্তরের অপদেবী গোত্রীয়, তবে তার ক্ষমতা বেশ। রমাকান্ত সত্যি কথাই বলেছে, এই অপদেবীর নাম কপালী। এই যতদিন তোমাদের গ্রামে আছে তোমাদের গ্রামে প্রাকৃতিক কোনো ক্ষতিই হবে না, অসুস্থতায় কেউই মারা যাবে না। তবে সাবধান, যে কথা সে বলে গেছে সে কথা মনে রেখো। প্রতি মাসে একটা করে প্রাণীর বলি দিও, তার বিনিময়ে সে তোমাদেরকে রক্ষা করবে। তারানাথ চুপ করে গেলে আমি বলে উঠলাম, তার মানে সেই অপদেবী ওই কাপালি না কি যেন নাম বললেন, সে ওই ভৈরবপুরে থেকে গেল। ওই বট গাছের কাছে প্রতি অমাবস্যায় সেই গাছের তলায় একটা করে প্রাণীর বল দিতে হবে, তাহলেই সে আর কারো ক্ষতি করবে না। আমি এরপরে দুদিন সেই গ্রামেই ছিলাম। গ্রামের এদিক ওদিকে ঘুরে অনেক কিছুই দেখেছিলাম। গ্রামের এক প্রবীণ ব্যক্তির কাছ থেকে ওই অপদেবীকে জাগিয়ে তোলার কথাও শুনেছিলাম। সে অতিশয় বৃদ্ধ, তার শরীরও খুব একটা ভালো ছিল না। তার সঙ্গে দেখা করে অনেক কিছুই জানতে পারলাম। অনেক বছর আগে যখন এখনকার মোড়লের বাবা যখন সেই অপদেবীকে জাগিয়েছিল, সেই সাধু বারবার সমস্ত কথাই বলে দিয়েছিল এবং তার সঙ্গে আরো একটা কথা বলে দিয়েছিল, যদি অপদেবী একবার মানুষের রক্তে জেগে যায় তাহলে তার প্রাণ না নেওয়া পর্যন্ত কিছুতেই ওই অপদেবী শান্ত হবে না। বড়ই হতাশ হলাম তার এই কথা শুনি। এই কথা যদি আগে জানতে পারতাম তাহলে কিছু একটা অন্য উপায় হয়তো বার করা যেত। এরপরে আর কি বা করা যাবে? সেই গ্রাম থেকে দুদিন পরেই বেরিয়ে আসবো ঠিক করেছিলাম। একদিন সন্ধ্যাবেলা মোড়লের বাড়িতে বসে আমি আর মোড়ল কথা বলছি, এমন সময় সেখানে এসে পৌঁছালো রমাকান্ত। এই কথা ও কথার পর সে বলল,
জগাইয়ের বউয়ের পাশের 2 গ্রাম দূরে তার বাপের বাড়িতে ফিরে গেছে। শুনেছি যেখানে তার দাদা আর দাদার বউ থাকে সেখানে সে থাকবে। এই গ্রামে সে আর কিছুতেই থাকবে না। আর কি করা যাবে রমাকান্ত? এই গ্রামে সে আর থাকবেই বা কি করে বলো তো? যা হয়ে গিয়েছে তারপর তো আর এখানে থাকার কোনো সম্ভাবনাও নেই। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি প্রথম দিন ওই গাছের তলায় গিয়ে সমস্ত কিছু বুঝতে পেরেছিলেন যে এই গাছের নিচে নিশ্চয়ই কারোর একটা রক্ত লেগেছে? মিথ্যে কথা আমি কখনো বলি না। প্রথম দিনই আমি আন্দাজ করেছিলাম, তবে বুঝতে পারিনি যে সত্যি সত্যি কারোর একটা রক্ত লেগে সেই অপদেবী জেগে উঠেছে। আসলে নরহরি যে মারা গেছে কোন মাসে সেটাই তো আমি ভালোভাবে জানতাম না। প্রথমে আমি তোমার কাছ থেকেই সমস্তটা শুনলাম, তারপর রমাকান্ত তোমার যে ওই কথা, তারপরে ওই জগাইয়ের কথা, তারপর যেন আস্তে আস্তে সমস্ত কিছুই বুঝতে পারলাম। শুধু আমি বুঝতে পারলাম না ঠাকুর মশাই, গোটা জীবন এই আফসোস থেকে যাবে যে আমার জন্য আমাদের এই গ্রামের একজন এভাবে মারা গেছে। রমাকান্ত দুঃখ করছিল, তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষাও আমার কাছে আর ছিল না। একটা মানুষের প্রাণ চলে গেছে, তবে রমাকান্ত কাজটা না জেনেই করেছে, তাই তাকে কিছু বলাও যায় না। সেই গ্রাম থেকে আমি চলে এসেছিলাম, তবে আসার আগে পাশের গ্রামে সেই গৃহস্থের বাড়িতেও একবার গিয়েছিলাম। সে তো আমাকে দেখে বেশ খুশি হলো, বলল, ঠাকুর মশাই, আপনি সেদিন সন্ধ্যাবেলা যে বেরোলেন, তারপর কোথায় চলে গেলেন? আমি যে বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম। পাশের গ্রামে গিয়েছিলাম। পাশের গ্রামেই তো একটা নরবলি হয়ে গিয়েছিল, আর সেই গ্রামে আরো একটা নরবলি হয়েছে। সে কথা নিশ্চয়ই তুমি শুনেছ। কি যে বলেন, শুনিনি আবার। আমাদের গ্রামে এখন কিন্তু নিয়ম হয়ে গেছে ঠাকুর মশাই, অমাবস্যার রাতে ঘর থেকে বাইরে বেরোনো যাবে না। আর কোনো চিন্তা নেই, তোমাদের গ্রামের নিয়ম ভঙ্গ করতে পারো। এই কথা বলার পরে সেই গ্রামে আমি যাওয়া থেকে এখানে আসা পর্যন্ত কি কি হয়েছে সমস্ত কথাই তাকে খুলে বললাম। সে অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর হঠাৎ করেই আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেই বলল, কি বলছেন ঠাকুর মশাই? আমি তো আপনাকে চিনতেই পারিনি। আপনি তো অনেক বড় মাপের সাধক। আপনি নিজে দেখেছেন ওই গাছের অপদেবী জগাইয়ের মাথা নিজের হাতে কেটে ফেলেছে। সমস্ত কিছুই ভালো ভালো মিটেছিল, তবে ওইটুকুই আফসোস থেকে গেল। যদি আগে জানতাম তাহলে জগাইকে ওভাবে মরতে দিতাম না। তাকে বাঁচিয়ে রাখার কোনো না কোনো একটা পথ নিশ্চয়ই খুঁজে বার করতাম। আচ্ছা, আজকে রাতটা তোমার এখানেই বিশ্রাম নেব, তারপর আমিও যাত্রা করব উত্তরের দিকে। তারানাথের গল্প যখন শেষ হয়ে যায় তখন সে ধ্যানমগ্ন ভাব কাটিয়ে নিজের 2 হাত নিজের 2 হাঁটুর উপরে রাখে, তারপর আমাদের দিকে তাকিয়ে সামান্য হাসে। এতেই আমরা বুঝতে পারি তার গল্প শেষ হয়েছে। এখন সে এভাবেই সামান্য হেসে বলল, এবার বলো তো, এই যে এই ঘটনাটা শুনলে, ওই অপদেবীর সঙ্গে অনেক বছর আগে গ্রামের লোকেরা এমন একটা অদ্ভুত শর্তে রাজি হয়ে গ্রামের যে ক্ষতি করেছিল, সেই ক্ষতি কি তারা কোনোদিনও পূরণ করতে পারবে? হে, যে সময় এটা হয়েছিল সেই সময় তো গ্রাম অর্ধেক ফাঁকা হয়ে গিয়েছিল, আর কয়েকদিন থাকলে গোটা গ্রাম শ্মশান হয়ে যেত। তার চেয়ে তো গ্রামের লোকেরা বেঁচেই গিয়েছিল। তাছাড়া আপনি তো বলেছিলেন ওই অপশক্তি গ্রামে থাকলে গ্রামের প্রাকৃতিক কোনো ক্ষতি হতো না। এই কারণেই তোমাদের বলি, শুভ শক্তি আর অশুভ শক্তির মাঝে তফাৎ কিন্তু খুবই কম। আসলে সবই আমাদের ওপর, আমরা কাকে শুভ বলবো আর কাকে অশুভ বলবো। তবে শুভ শক্তি এতটা ভয়ঙ্কর আর নিষ্ঠুর কখনোই হতে পারে না। যাই হোক, এই তোমরা বেরিয়ে পড়ো, বুঝেছো? বৃষ্টিটাও কমে এসেছে।
শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প ভৈরবপুরের অমাবস্যা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।